ফ্রন্ট সিটে বসে থাকা সাইফ অগোচরে লক্ষ্য করে সেই অশ্রুতে টইটুম্বুর করা চোখ জোড়া। চোখের পলক পড়লেই সেই অশ্রুগুলো গাল গলিয়ে পড়তে বিন্দুমাত্র সময় নেবে না। ছন্ন ছাড়া শেকড়হীন সাইফের আচমকা খুব মায়া লাগে মেয়েটার জন্য। পর মুহূর্তেই সে নিজের দৃষ্টি ফিরিয়ে নেয় নিজের অবচেতন মনকে শাসায় ভুল পথে পা বাড়ানো থেকে। শেকড়হীন সাইফ কবু সম্পর্কের বন্ধনে আবদ্ধ হয়নি। সে মুক্ত পাখির ন্যায় আকাশ জুড়ে উড়ে বেড়ায়, যার নিড়ে ফেরার কোনো তাড়া নেই। এরকম মুক্ত পাখিকে খাঁচাবন্দি করার অস্ত্র একটাই, মায়া। কিন্তু সাইফ কখনো খাঁচাবন্দি হতে চায় না, তাই এ সকল মায়াকে অগ্রাহ্য করাই উত্তম মনে করে সে। দুদিন মেয়েকে ছাড়া বেশ হাঁপিয়ে উঠেছে বাণী, আর অপেক্ষা সম্ভব নয় তার দ্বারা। অতি শীঘ্রই তার এখান থেকে যেতে হবে। সাপের গুহা থেকে নাগমণি চুরি করার মতো কঠিন কাজ সম্পন্ন করে তার পালাতে হবে। রাত তখন কয়টা বাজে কে জানে। বিছানায় গুটিসুটি মেরে শুয়ে যখন বাণী এসব ভাবতে ব্যস্ত, তখনই কলিং বেলটা বেজে ওঠে। বাণী নড়ে চড়ে উঠে বসে। এই সময় কে আসতে পারে তা সে আন্দাজ করতে পারে। শাড়ির আঁচলটা ঠিক করে নিয়ে সে বিছানা ছেড়ে নামে। মেইন দরজার কাছে গিয়ে সে পিপ হোল দিয়ে একবার শনাক্ত করে দরজার অপর পাশের মানুষটাকে। নিশ্চিত হতেই সে দরজা খুলে সরে দাঁড়ায়। দুর্জয়কে দেখতে আজ গতকালের তুলনায়ও বেশি বিধ্বস্ত লাগছে। বাণী আগবাড়ি আর কোনো কথা বলে না। সে নীরবে মেইন দরজাটা আটকে দিয়ে নিজের জন্য নির্ধারিত রুমের দিকে পা বাড়াতে নিলেই একটা থমথমে স্বর বলে ওঠে, আমার সামনে এসে বসো বাণী। বাণী ঘাড় ফুরিয়ে তাকায়। দুর্জয় ইতিমধ্যে সোফায় গিয়ে খুব স্বাভাবিক ভঙ্গিতে বসে পড়েছে। বাণী একটা দীর্ঘশ্বাস ফেলে, অতঃপর দুর্জয়ের কথা মতো তার মুখোমুখি অপর পাশে সোফায় গিয়ে বসে। দুর্জয় বেশ শান্ত তবে গম্ভীর গলায় বলে, শুরু করো। বাণী মাথা নিচু করে রয়। সে খুব ভালো করে বুঝতে পারছে দুর্জয় কি শুরু করতে বলেছে, তবে সে বুঝতে পারছে না ঠিক কোথা থেকে শুরু করা উচিত। বাণীর নির্লিপ্ততা দেখে দুর্জয় এবার বলে, আমি কোনো অন্তর্যামী নই বাণী, কারণ নীরবতা পড়ার মতো অলৌকিক ক্ষমতা আল্লাহ আমাকে দেননি। তাই কষ্ট করে তোমার মুখ ফুটে আমাকে সবটা বলতে হবে। ট্রাস্ট মি, আমি এখানে তোমার এই নত দৃষ্টি দেখতে আসিনি, তাই আমার ধৈর্যের পরীক্ষা দিও না। দুর্জয়ের এতদূর কথার পিঠে বাণীর শুকনো গলায় বলে ওঠে, তেষ্টা পাচ্ছে, একটু পানি খেয়ে নি। ঢকঢক করে এক গ্লাস পানি পান করে গলার তেষ্টা কিছুটা মেটায় বাণী। অতঃপর স্থির হয়ে বসে। দুর্জয় এক পলক বাণীকে দেখে নিয়ে শান্ত গলায় প্রশ্ন করে, কার থেকে পালিয়ে বেড়াচ্ছ? বাণী একটা দীর্ঘশ্বাস ফেলে, দৃষ্টি নত রেখে জবাব দেয়, হিরণ। হিরণকে? আমার মেয়ের পাপা। দুর্জয় এবার আগ্রহ অনুভব করলেও তা প্রকাশ করে না, কেবল প্রশ্ন করে, কেন? বাণী এই পর্যায়ে চোখ তুলে তাকায়। কারণ অনেক বড়। কোথা থেকে শুরু করব? শুরু থেকেই না হয় শুরু করো, আমার হাতে সময় আছে। এক রাত যথেষ্ট হবে না তোমার এই দীর্ঘ কারণ বলার জন্য? বাণী দুর্জয়ের প্রশ্নের উত্তর দেয় না। সে এবার দুর্জয়ের চোখে চোখ রেখে বলতে শুরু করে, 7 বছর আগের ঘটনা। ভাইয়া খুব করে চাচ্ছিল আমি যেন আমার হায়ার স্টাডিজ কমপ্লিট করার জন্য বাইরের দেশে ট্রাই করি। আমি তখন ভাইয়ার কথা মতো IELTS এর প্রিপারেশন নিচ্ছি। বাবা একদিন সন্ধ্যাবেলা করে আমাকে আর মামুনিকে ডাকলেন গুরুত্বপূর্ণ কোনো কথা বলতে। বাবার চেহারা দেখেই আমরা আজ করতে পারি খুব সিরিয়াস কোনো বিষয়। মামুনি কি হয়েছে জানতে চাইলে বাবা বলেন তিনি আমার বিয়ে নিয়ে ভাবছেন। শুধু ভাবছেনই না, বরং তিনি রীতিমতো একজনের সঙ্গে আমার বিয়ের কথা পাকা করে ফেলেছেন। বাবার এরকম স্টুপিড সিদ্ধান্তের পেছনে কোনো কারণ শোনার মতো ধৈর্য আমার ছিল না। আমি সোজা না জানিয়ে দিই। বাবা তবুও ইনিয়ে বিনিয়ে আমাকে রাজি করানোর চেষ্টা করে। আমি রাজি হই না। জেদি স্বভাবটা ঘাড়ে চেপে ধরে। রুমে গিয়ে রাগে দরজা আটকে ভাঙচুর শুরু করি। কোথাও না কোথাও আমার বিশ্বাস ছিল সব সময়ের মতো বাবা এবারও আমার জেদের সামনে হার মানবে। কিন্তু আমার বাবা সেদিন প্রথমবারের মতো আমার বিশ্বাস ভাঙে। আমার ভাঙচুর বন্ধ হয় মামুনি চিৎকারের শব্দে। দরজা খুলে দ্রুত মামুনি বাবার রুমের সামনে যেতেই চিৎকারের শব্দ আরও স্পষ্ট শুনতে পাই। মামুনি কখনোই বাবার মতের বিপক্ষে কোনো কথা বলতো না, কিন্তু সেদিন মামুনি বাবার বিপক্ষে গিয়ে আমার পক্ষ নিয়ে কথা বলে। এটাই মামুনির ভুল ছিল। আদরের একমাত্র মেয়েকে কিছু বলতে না পেরে বাবা দরজা লাগিয়ে মামুনিকে ঝাড়ু পেটা করে। আমি দরজা ধাক্কাতে ধাক্কাতে যখন প্রায় ভেঙে ফেলার উপক্রম হয়, তখন মামুনি চিৎকার থেমে যায়। বাবাও দরজা খুলে গটগট করে হেঁটে বাড়ি থেকে বেরিয়ে যায়। বাবা যখন আমার সামনে দিয়ে যাচ্ছিল, আমার মনে হচ্ছিল আমি এই লোককে চিনি না। নিজের বাবাকেই নিজে চিনতে পারছিলাম না। বাবা বের হয়ে যেতেই আমি রুমে ঢুকে দেখি মামুনি ফ্লোরের একপাশে অর্ধ চেতনাহীন অবস্থায় পড়ে আছে।
এতটুকু বলতেই বাণীর গলা ফের শুকিয়ে আসে, তবে সে থামে না। দুর্জয়ের চোখে তাকিয়ে বলতে থাকে, বাবা পরের দিন সন্ধ্যায় বাড়ি ফিরে আসে। বাবা ফেরার আগ পর্যন্ত আমরা মা মেয়ে মূর্তির মতো সারাদিন যে যার রুমে পড়েছিলাম। না, আমি লজ্জায় মামুনির সামনে দাঁড়াতে পারছিলাম না। মামুনি আমার সাথে কোনো কথা বলছিল। সেদিন রাতে বাবার এই নতুন রূপের কথা মিশিগানে বসে থাকা ভাইয়াকেও জানাইনি আমরা। কি জানাতাম? মাথা কাজ করছিল না তখন, জানানোর মতো পরিস্থিতি ছিল না। বাবা সন্ধ্যায় বাড়ি ফিরে অদ্ভুত এক কাজ করে। মামুনির কাছে আমার সামনে পা ধরে মাফ চায়। আমাকেও বলে তিনি সেই বিয়ে ভেঙে দিয়ে এসেছেন, আমার সামনে আর বিয়ের কথা তুলবে না। জানি না আমার মামুনি কিসে তৈরি, কিন্তু তিনি 1 মাস পেরোতেই বাবার সেই আঘাতের কথা ভুলে যায়, আবার আগের মতো স্বাভাবিক আচরণ শুরু করে। কিন্তু আমি বাবার সেই আচরণের কথা ভুলতে পারিনি। উপরে যতটাই স্বাভাবিক আচরণ করি না কেন, ভেতরে ভেতরে বাবার প্রতি আর সম্মান কিংবা ভালোবাসা অনুভব করতে পারতাম না। দুর্জয় শান্ত গলায় প্রশ্ন করে, তোমার বাবা পরে আর কখনো তোমার সামনে এরকম আচরণ করেছে? দুর্জয়ের প্রশ্ন শুনে বাণী মলিন হাসে। ঠোঁটের কোণে মলিন হাসি বজায় রেখে ঠান্ডা গলায় বলতে থাকে, সেই ঘটনার 1 মাস 15 দিন পরে বাবা হঠাৎ জানায় তিনি কি যেন এক কাজে চট্টগ্রাম যাবেন। আমাকেও সাথে নিয়ে যেতে চাচ্ছিলেন। আমার সবসময়ই সমুদ্রে যাওয়ার খুব ইচ্ছা ছিল, কিন্তু কখনো সুযোগ কিংবা সময় হয়ে ওঠেনি যাওয়ার। ভাইয়া যখন বন্ধুদের সাথে মিলে কক্সবাজার ট্রিপে গেছিল, তখন আমার খুব হিংসে হতো। এত ইচ্ছে থাকা সত্ত্বেও সেদিন বাবার প্রস্তাবে আমার মন টানছিল না, মানা করে দিই। সেদিন রাতে মামুনি আমার রুমে আসে। মাথায় তেল দেওয়ার বাহানায় খুব কথা বলেন আমার সঙ্গে। কথায় কথায় এও বলেন যে সেদিন প্রথম বাবা ওনাকে আঘাত করেননি, এর আগেও করেছেন বহুবার। এতটুকু শুনেই আমার বাবার প্রতি খুব ক্ষোভ জন্মায়। ইচ্ছে করছিল থানায় গিয়ে নারী নির্যাতনের মামলা করি, কিন্তু মামুনি আমাকে টেনে নিজের সামনে বসিয়ে খুব অদ্ভুত কথা বলে। এসব থানা পুলিশের নাকি মামুনির সম্মান যাবে, ওনার নাকি এই সংসারে বিন্দুমাত্র অসুবিধা হচ্ছে না। আর বাবাও নাকি শুধুমাত্র খুব রেগে গেলেই মাঝে মধ্যে এরকম গায়ে হাত তোলে। মামুনি আমার অ্যাবিউজার বাবাকে ডিফেন্ড করে আমাকে অনুরোধ করে আমি যেন বাবার সাথে চট্টগ্রাম গিয়ে ঘুরে আসি। তিনি চান না অযথা এসব নিয়ে আবার কোনো কথা কাটাকাটি হোক। আমি সেদিন মামুনির অনুরোধ ফেরাইনি, চট্টগ্রাম যেতে রাজি হই। কিন্তু মনে মনে ঠিক করে রেখেছিলাম একবার মিশিগান পৌঁছাতে পারলে ভাইয়াকে রাজি করিয়ে মামুনিকেও আমাদের কাছে নিয়ে যাব, আর দেশে বাবার কাছে কখনোই ফিরব না। এতদূর বলে বাণী আচমকাই থেমে যায়। দৃষ্টিনত করে আনমনে বলে ওঠে, কে জানতো সেটাই আমার নিজের বাড়িতে শেষ রাত হতে যাচ্ছে। কে জানতো সেটাই আমার মামুনির সাথে শেষ সাক্ষাৎ ছিল। বাণীর আনমনে বলা কথা দুর্জয়ের কানে পৌঁছায়। সে এখনো যথেষ্ট ঠান্ডা আছে, উত্তেজিত হয়নি মোটেও। শান্ত স্বরে প্রশ্ন করে, তারপর? বাণী সম্বিত ফিরে পায়, ফের বলতে শুরু করে, পরের দিন আমি বাবার সাথে চট্টগ্রাম আসি। প্রথম দিন বাবা সারাদিন কাজে ব্যস্ত ছিল বিধায় আমি হোটেলে ঘুমিয়ে সময় পার করি। কিন্তু তার পরের দিন বাবা সারাদিন হাতে সময় রেখে আমাকে নিয়ে ঘুরতে বের হয়। সারাদিন চট্টগ্রাম শহর ঘুরে বিকেলের দিকে খুব ক্লান্ত অনুভব করায় আমি চলন্ত গাড়িতেই ঘুমিয়ে পড়ি। কিন্তু ঘুম যখন ভাঙে তখন আমি আর গাড়িতে ছিলাম না, ছিলাম অপরিচিত কারোর বেডরুমে। ঘুম ভাঙতেই আমি অনুভব করি আমার মাথায় অজানা কোনো কারণে খুব ভারী অনুভব হচ্ছে। কিন্তু সেসব দিক পাত্তা না দিয়ে আমি বাবাকে ডাকতে শুরু করি। রুম থেকে বের হতেই উপলব্ধি করি এটা কোনো সাধারণ বাড়ি নয়, আমাদের বাড়ির থেকেও কয়েক গুণ বড় এবং জৌলসপূর্ণ বাড়ি। আমি ঘুরতে ঘুরতে সিঁড়ি বেয়ে নিচে যেতেই দেখি বাবা সোফায় বসে চায়ের কাপে চুমুক দিচ্ছে। ওনার সঙ্গে আর কেউ নেই। আমি দ্রুত বাবার কাছে গিয়ে প্রশ্ন করি, আমরা কোথায় আছি? বাবা আমার প্রশ্নের তোয়াক্কা না করে আয়েশ করে চায়ে চুমুকটা বসায়। তারপর আমাকে টেনে নিজের পাশে বসিয়ে বলতে শুরু করে যে রাজনৈতিক এবং ব্যবসায়িক দুরবস্থার কথা। ব্যবসায় হঠাৎ বিশাল এক লস খেয়ে বাবার আর্থিক অবস্থার তখন করুণ দশা। অপরদিকে ইলেকশন এগিয়ে আসছে, ইলেকশন লড়ার মতো টাকাও বাবার কাছে নেই। এই পরিস্থিতির একটাই সমাধান, আমার বিয়ে। আমি যদি একবার বিয়েতে রাজি হয়ে যাই তাহলে পাত্র বাবাকে গুনে গুনে 10 কোটি টাকা দেবে, সেই সঙ্গে বাবার ইলেকশনে জেতার জন্য আনুষঙ্গিক বা যা খরচ আছে সব সে বহন করবে। বাবার কথা শুনে আমি নির্বাক হয়েছিলাম। নিজেকে মানুষ কম
পণ্য বেশি মনে হচ্ছিল। আমার দাম কত জানো? 10 কোটি টাকা। শেষ বাক্যটা উচ্চারণ করার সময় বাণীর গলা কাঁপল। দুর্জয়ের স্থির চিত্ত মুখশ্রীতে এবার মৃদু অস্থিরতা লক্ষণীয় হলো। সে উঠে এগিয়ে আসতে চাইল বাণীকে আর এক গ্লাস পানি দেওয়ার জন্য, কিন্তু বাণী তার আগেই বলে ওঠে, ঠিক আছে। বাণীর ইশারা পেতেই দুর্জয় আর নড়ল না, আপন জায়গায় বসে রইল। বাণী নিজ থেকেই বলতে শুরু করে, আমি রাজি হলাম না বিয়ের জন্য। চিৎকার চেঁচামেচি করলাম শুধু। আমার বাবা বিন্দুমাত্র বিচলিত হয়নি। তিনি আমার সব চিৎকারগুলোকে নীরবে হজম করে নিয়ে উঠে দাঁড়ায়। আমার কাছে এগিয়ে এসে আমার মাথায় হাত রেখে হেসে বলে, তিনি যা করছেন সবার ভালোর জন্য করছেন। আমাদের পুরো পরিবার এতে ভালো থাকবে, ভালো থাকবো আমিও। বাবার প্রতি আমার এতদিনের রাগ আমি আর চেপে রাখতে পারিনি। রাগে ক্রোধে ওনার হাত মাথা থেকে সরিয়ে একটা ফুলদানি তুলে নেই ওনার দিকে ছুঁড়ে মারার জন্য। ছুঁড়েও মারি, কিন্তু